বন্ধুরা, লাইফ অ্যান্ড স্পিরিট চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। আমরা তুঙ্গভদ্রা তীরে উপন্যাস পড়ছি। আমরা প্রথম পর্বের 9 অধ্যায় পর্যন্ত ইতিমধ্যেই পাঠন করেছি। আমরা 9 অধ্যায়ে দেখলাম যখন বিজয়নগর পৌঁছবো হয়ে গেছে, তখনই বিদ্যুৎমালা এবং মণিকঙ্কনাদের যে নৌকো ছিল ময়ূরপঙ্খী, সেই নৌকো হঠাৎ করে এক ঝড়ের সম্মুখীন হয় এবং তাতে বিদ্যুৎমালা ছিটকে পড়ে যায় এবং তার সঙ্গে অর্জুন বর্মাও ছিটকে যায়। মন্দোদ্রি এবং চিপিটক মূর্তিও আলাদা হয়ে যায়। আমরা এবার 10 অধ্যায় থেকে শুরু করব। তো চলো বন্ধুরা, শোনা যাক। ঝড় থামিয়াছে। মেঘের অন্ধকার অপসারিত হইবার পূর্বেই রাত্রের অন্ধকার নামিয়াছে। বর্ষণ ধৌত আকাশে তারাগুলি উজ্জ্বল। তুঙ্গভদ্রার স্রোত আবার শান্ত হইয়াছে। তীরবর্তী প্রাসাদগুলির দ্বীপ রশ্মি নদীর জলে প্রতিফলিত হইয়া কাঁপিতেছে। কেবল হেমকূট শিখরে এখনো অগ্নিস্তম্ভ জ্বলে নাই। এই অবকাশে ঝঞ্ঝাহত মানুষগুলির হিসাব লইয়া যাইতে পারে। কিল্লাঘাটে যাহারা অতিথি সম্বর্ধনার জন্য উপস্থিত ছিল, তাহারাও ঝড়ের প্রকোপে বিপর্যস্ত হইয়াছিল। বস্ত্র তোরণ উড়িয়া গিয়া নদীর জলে পড়িয়াছিল। হাতিগুলা ভয় পাইয়া একটু দাপাদাপি করিয়াছিল, তাহার ফলে কয়েকজন সৈনিকের হাত পা ভাঙিয়াছিল। আর বিশেষ কোনো অনিষ্ট হয় নাই। ঝড় অপগত হইলে কুমার কম্পন নৌকা তিনটির নিরাপত্তা সম্বন্ধে অনুসন্ধান করিবার চেষ্টা করিলেন, কিন্তু রাত্রি অন্ধকার তীরস্থ গোলাকৃতি ছোট নৌকাগুলি কোথায় ভাসিয়া গিয়াছে, কুমার কম্পন কোনো সন্ধানই পাইলেন না। তখন তিনি সৈন্যদের ঘাটে রাখিয়া অশ্বপৃষ্ঠে রাজভবনে ফিরিয়া গেলেন, রাজাকে সংবাদ দিয়া কাল প্রত্যুষে তিনি আবার ফিরিয়া আসিবেন। নৌকা তিনটি ঝড়ের আঘাতে পরস্পর বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছিল, কিন্তু ডুবিয়া যায় নাই। অগভীর জলে বা নদী মধ্যস্থ দ্বীপের শিলাসৈকতে আটকাইয়া গিয়াছিল। নাবিক ও সৈন্যদের মধ্যে যাহারা ছিটকাইয়া জলে পড়িয়াছিল, তাহারাও কেহ ডুবিয়া মরে নাই। জল ও বাতাসের তাড়নে কোথাও না কোথাও ডাঙ্গার আশ্রয় পাইয়াছিল। ময়ূরপঙ্খী নৌকায় মণিকঙ্কনা ও বৃদ্ধ রসরাজ আটক পড়িয়াছিলেন। তাহাদের প্রাণের আশঙ্কা ছিল না বটে, কিন্তু বিদ্যুৎমালা, চিপিটক এবং মন্দোদ্রির জন্য তাহাদের প্রাণে নিদারুণ ত্রাস উৎপন্ন হইয়াছিল। মণিকঙ্কনা ব্যাকুল ভাবে কাঁদিতে কাঁদিতে ভাবিতেছিল, কোথায় গেল বিদ্যুৎমালা? মামা ও মন্দোদ্রির কি হইল? তাহারা কি সকলেই ডুবিয়া গিয়াছে? রসরাজ মণিকঙ্কনাকে সান্ত্বনা দিবার ফাঁকে ফাঁকে প্রাণপণে ইষ্টমন্ত্র জপ করিতেছিলেন। মামা ও মন্দোদ্রি ডুবিয়া যায় নাই, দুইজনে একসঙ্গে জলে নিক্ষিপ্ত হইয়াছিল। কেহই সাঁতার জানে না। মামার বক পক্ষীর ন্যায় শীর্ণ দেহটি ডুবিয়া যাইবার উপক্রম করিল। মন্দোদ্রির কিন্তু ডুবিবার কোনো লক্ষণ দেখা গেল না। তাহার বিপুল বপু তরঙ্গ শীর্ষে শূন্য কলসের ন্যায় নাচিতে লাগিল। মামা ডুবিয়া যাইতে যাইতে মন্দোদ্রির একটি পা নাগালের মধ্যে পাইলেন। তিনি মরিয়া হইয়া তাহা চাপিয়া ধরিলেন। ঝড়ের টানাটানি তাহার বজ্র মুষ্টিকে শিথিল করিতে পারিল না। কিন্তু চিপিটক ও মন্দোদ্রির প্রসঙ্গ এখন থাক। বিদ্যুৎমালা নদী মধ্যস্থ একটি দ্বীপের সিক্ত সৈকতে শুইয়াছিলেন। চেতনা ফিরিয়া পাইয়া অনুভব করিলেন তাহার বসন আর্দ্র। মনে পড়িয়া গেল তিনি নদীতে ডুবিয়া গিয়াছিলেন। তারপর বিদ্যুৎ চমকের ন্যায় পরিপূর্ণ স্মৃতি ফিরিয়া আসিল। তিনি ধীরে ধীরে চোখ খুলিলেন। চোখ খুলিয়া তিনি প্রথমে কিছু দেখতে পাইলেন না। ভিতরের অন্ধকার ও বাইরের অন্ধকার প্রায় সমান। ক্রমে সূচির ন্যায় সূক্ষ্ম আলোকের রশ্মি তাহার চক্ষুকে বিদ্ধ করিল। আকাশের তারা কি? আশেপাশে আর কিচ্ছু দেখা যায় না। তখন তিনি গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া সন্তর্পণে উঠিয়া বসিবার উপক্রম করিলেন। কে যেন শিয়রে বসিয়া তাহার মুখের পানে চাহিয়াছিল। হর্ষকণ্ঠে বলিল, এখন বেশ সুস্থ মনে হচ্ছে। বিদ্যুৎমালা চক্ষু বিস্ফারিত করিয়া চাহিলেন, কিন্তু কাহাকেও দেখিতে পাইলেন না। অন্ধকারের মধ্যে গাঢ়তর অন্ধকারের একটা পিণ্ড রহিয়াছে মনে হইল। তিনি স্খলিত স্বরে বলিলেন, কে?
শান্ত আশ্বাস ভরা উত্তর হইল, আমি অর্জুন বর্মা। ক্ষণকাল উভয়ে নীরব। তারপর বিদ্যুন্মালা ক্ষীণ বিস্ময়ের সুরে বলিলেন, অর্জুন বর্মা, আমি ঝড়ের ধাক্কায় জলে পড়িয়া গিয়াছিলাম। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস রোধ হইয়া গিয়াছিল। তারপর কে যেন আমাকে টেনে নিয়ে চলল, আর কিচ্ছু মনে নেই। এ কোন স্থান? অর্জুন বর্মা বলিল, বোধহয় নদীর একটা দ্বীপ। আপনি শরীরে কোনো ব্যথা অনুভব করছেন কি? বিদ্যুন্মালা নড়িয়া চড়িয়া বসিলেন, বলিলেন, না, কিন্তু আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। অর্জুন বর্মা বলিল, অন্ধকার রাত্রি, তাই কিচ্ছু দেখতে পাচ্ছেন না। আকাশের পানে চোখ তুলুন, তারা দেখতে পাবেন। বিদ্যুন্মালা ঊর্ধ্বে চাহিলেন। হ্যাঁ, ওই তারার পুঞ্জ। প্রথম চক্ষু মেলিয়া তাহাদের দেখিয়াছিলেন, এখন যেন তাহার আরো উজ্জ্বল হইয়াছে। অর্জুন বর্মা বলিল, পিছন দিকে ফিরে দেখুন, হেমকূট চূড়ার ধূনি জ্বলছে। হেমকূট চূড়ায় প্রত্যহ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ধূনি জ্বলে। আজ বৃষ্টির জলে ইন্ধন সিক্ত হইয়া গিয়াছিল, তাই ধূনি জ্বলিতে আর বিলম্ব হইয়াছে। বিদ্যুন্মালা দেখিলেন, দূরে গিরিচূড়ায় ধূম্রজাল ভেদ করিয়া অগ্নির শিখা উত্থিত হইতেছে। সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া বিদ্যুন্মালা অর্জুন বর্মার দিকে চাইলেন। মনে হইল যেন সুদূর ধূনির আলোকে অর্জুন বর্মার আকৃতি ছায়ার ন্যায় দেখা যাইতেছে। এতক্ষণ বিদ্যুন্মালার অন্তরের সমস্ত আবেগ যেন মূর্ছিত হইয়াছিল। এখন স্ফুলিঙ্গের ন্যায় একটু আনন্দ স্ফুরিত হইল। অর্জুন বর্মা, আপনাকে আমি দেখতে পাচ্ছি। এই পর্যন্ত বলিয়াই তাহার আনন্দটুকু নিভিয়া গেল। তিনি উদ্বেগ সংহত কণ্ঠে বলিল, কিন্তু কঙ্কনও কোথায়? মন্দোদরী কোথায়? অর্জুন বলিল, কে কোথায় আছে তা সূর্যোদয়ের আগে জানা যাবে না। আজকে চাঁদও উঠবে না। উঠবে মধ্যরাত্রির পর। এখন রাত্রি কত? বোধহয় প্রথম প্রহর শেষ হয়েছে। রাজকুমারী, আপনার শরীর দুর্বল, আপনি শুয়ে থাকুন, বেশি চিন্তা করবেন না। দুর্বল শরীরে চিন্তা করলে দেহ আরো নিস্তেজ হয়ে পড়বে। আর আপনি? আমি পাহারায় থাকব। এই অসহায় অবস্থাতেও বিদ্যুন্মালা পরম আশ্বাস পাইলেন। দুই চারিটি কথা বলিয়াই তাহার শরীরের অবশিষ্ট শক্তি নিঃশেষিত হইয়াছিল। তিনি আবার বালুশয্যায় শয়ন করিলেন। কিছুক্ষণ চক্ষু মুদিয়া শুইয়া থাকিবার পর তাহার ক্লান্ত চেতনা আবার সুপ্তির অতলে ডুবিয়া গেল। বিদ্যুন্মালার চেতনা সুষুপ্তির পাতাল স্পর্শ করিয়া আবার ধীরে ধীরে স্বপ্নলোকের অচ্ছাব স্তরে উঠিয়া আসিল। তিনি স্বপ্ন দেখিলেন, সেই স্বপ্ন যাহা পূর্বে একবার দেখিয়াছিলেন। স্বয়ংবর সভায় অর্জুন মৎস্য চক্ষু বিদ্ধ করিয়া রাজকুমারীর সম্মুখে নতজানু হইলেন। বলিলেন, রাজকুমারী, দেখুন চাঁদ উঠেছে। বিদ্যুন্মালা চক্ষু মেলিয়া দেখিলেন, অর্জুন বর্মা তাহার মুখের উপর ঝুঁকিয়া বলিতেছে, রাজকুমারী, দেখুন চাঁদ উঠেছে। স্বপ্নের অর্জুন ও প্রত্যক্ষের অর্জুন বর্মায় আকৃতিগত কোনো প্রভেদ নাই। চাঁদ অবশ্য অনেক আগেই উঠিয়াছিল। দিক চক্র হইতে প্রায় এক রাশি ঊর্ধ্বে আরোহণ করিয়াছিল। কৃষ্ণপক্ষের ক্ষীয়মান চন্দ্র কিন্তু পরশু ফলকের ন্যায় উজ্জ্বল। তাহারই আলোকে বিদ্যুন্মালার ঘুমন্ত মুখখানি পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। মুক্ত বেণী চুলগুলি বিস্রস্ত হইয়া মুখখানিকে বেষ্টন করিয়া রাখিয়াছিল। মহার্ঘ বস্ত্রটি বালুকালিপ্ত অবস্থায় নিদ্রা শীতল দেহটিকে অযত্ন ভরে আবৃত করিয়াছিল। সব মিলিয়া যেন একটি শৈবালবিদ্ধ কুমুদিনী ঝড়ের আক্রোশে উন্মূলিত হইয়া তটপ্রান্তে নিক্ষিপ্ত হইয়াছে। অর্জুন বর্মা মহাচ্ছন্ন চোখে ওই মুখখানির পানে চাহিয়াছিল। তাহার দৃষ্টিতে লুব্ধতা ছিল না, মনে কোনো চিন্তা ছিল না। রম্মানি বৃক্ষ মানুষের মন যেমন অজ্ঞাত পূর্ব স্মৃতির জালে জড়াইয়া যায়, অর্জুন বর্মার মনও তেমনি নিগূঢ় স্বপ্নাজলে আচ্ছন্ন হয়ে পড়েছিল। আলোড়িত জলরাশির মধ্য হইতে রাজকন্যার অচেতন দেহ টানিয়া তোলার স্মৃতিও অসংলগ্নভাবে মনের মধ্যে জাগিয়াছিল। অনেকক্ষণ বিদ্যুন্মালার মুখের পানে চাহিয়া থাকিবার পর তাহার চমক ভাঙিল। ঘুমন্ত রাজকন্যার অনাবৃত মুখের পানে চাহিয়া থাকার রূঢ় ধৃষ্টতায় সন্ত্রস্ত হইয়া সে চকিতে উঠিয়া দাঁড়াইল।
জ্যোৎস্না কুহেলির ভিতর নিমগ্ন প্রকৃতি বাষ্পাচ্ছন্ন চোখের দৃষ্টির ন্যায় অস্পষ্ট আবছা হইয়া আছে। অর্জুন চারিদিকে চক্ষু ফিরাইল, তারপর নিঃশব্দে সরিয়া গিয়া দ্বীপের কিনারা ধরিয়া পরিক্রমণ আরম্ভ করিল। চিরসংখ্যের লাঠি দুটি আজ তার সঙ্গে নাই, নৌকা হইতে পতনকালে নৌকাতেই রহিয়া গিয়াছিল। বলরাম যদি বাঁচিয়া থাকে হয়তো লাঠি দুটিকে যত্ন করিয়া রাখিয়াছে। দ্বীপটি ক্ষুদ্র, প্রায় গোলাকৃতি, তীরে নুড়ি ছড়ানো বালুবেলা, মধ্যস্থলে বড় বড় পাথরের চ্যাঙড় উঁচু হইয়া আছে। অর্জুন বর্মা তীর ধরিয়া পরিক্রমণ করিতে করিতে নানা অসংলগ্ন কথা চিন্তা করিতে লাগিল। কিন্তু তাহার উদ্বিগ্ন জল্পনার মধ্যে মনের নিভৃত একটা অংশ রাজকন্যার কাছে পড়িয়া রহিল। রাজকুমারী একাকিনী ঘুমাইতেছেন, যদি হঠাৎ ঘুম ভাঙিয়া তাহাকে দেখিতে না পাইয়া ভয় পান, যদি দ্বীপের মধ্যে শৃগাল বা বনবিড়াল জাতীয় হিংস্র জন্তু লুকাইয়া থাকে। দ্বীপে কিন্তু হিংস্র জন্তু ছিল না। অর্জুন বর্মা এক স্থানে উপস্থিত হইয়া দেখিল কয়েকটি তীর চর ক্ষুদ্র পাখি জলের ধারে জড়সড় হইয়া দাঁড়াইয়া আছে। তাহার পদ শব্দে টিটি টিটি শব্দ করিয়া উড়িয়া গেল। টিপটিপ পাখি। বিদ্যুন্মালার কাছে ফিরিয়া আসিয়া অর্জুন বর্মা দেখিল তিনি যেমন শুইয়াছিলেন তেমনি শুইয়া আছেন, একটুও নড়েন নাই। অহেতুক উদ্বেগে অর্জুনের মন শঙ্কিত হইয়া উঠিল। সে তাহার শিয়রে নতজানু হইয়া মুখের কাছে মুখ আনিয়া দেখিল, না, আশঙ্কার কোনো কারণ নাই। ক্লান্তির বিবশ জড়তা কাটিয়া গিয়াছে। রাজকুমারী স্বপ্ন দেখিতেছেন। স্বপ্নের ঘরে তাহার ভ্রু কখনো কুঞ্চিত হইতেছে, কখনো অধরে একটু হাসির আভাস দেখা দিয়াই মিলাইয়া যাইতেছে। স্বপ্নালোকে কোন বিচিত্র দৃশ্যের অভিনয় হইতেছে কে জানে। অর্জুন বর্মা মনে মনে একটু ঔৎসুক্য অনুভব করিল। সে একবার চাঁদের দিকে চাহিল, একবার বিদ্যুন্মালার স্বপ্ন মুগ্ধ মুখখানি দেখিল, তারপর মৃদুস্বরে বলিল, রাজকুমারী দেখুন, চাঁদ উঠেছে। অধ্যায় 11। বিদ্যুন্মালা জাগ্রত লোকে ফিরিয়া আসিয়া সিধা উঠিয়া বসিলেন। অর্জুন বর্মার পানে বিস্ফারিত চক্ষে চাহিয়া রহিলেন। স্বপ্ন ও জাগরের জট ছাড়াইতে একটু সময় লাগিল। তারপর তিনি ক্ষীণ স্বরে বলিলেন, আপনি কথা বললেন? অর্জুন অপ্রতিভ হইয়া পড়িল, বলিল, আপনি বোধহয় সুন্দর স্বপ্ন দেখছিলেন, আমি ভেঙে দিলাম। বিদ্যুন্মালা চাঁদের পানে চাহিলেন, মনে মনে ভাবিলেন স্বপ্ন এখনো ভাঙে নাই। অর্জুন বর্মা সংকুচিত ভাবে একটু দূরে বসিল, বলিল, রাজকুমারী আপনার শরীরের সবগুলারই দূর হয়েছে? চাঁদের দিকে চাহিয়া থাকিয়া বিদ্যুন্মালা বলিলেন, হাঁ, এখন বেশ স্বচ্ছন্দ মনে হচ্ছে। রাত কত? হিমকুট শিখরে অগ্নিস্তম্ভ নির্ধূম শিখায় জ্বলিতেছে। নদী তীরস্থ গৃহগুলিতে দ্বীপ হইয়া গিয়াছে। অর্জুন বলিল, তৃতীয় প্রহর। এখনো রাত্রি শেষ হইতে বিলম্ব আছে। যতক্ষণ সূর্যোদয় না হয় ততক্ষণ স্বপ্নকে বিদায় দেওয়ার প্রয়োজন নাই। রাজকুমারী মনে মনে যেন কিছু জল্পনা করিতেছেন। তারপর মন স্থির করিয়া তিনি অর্জুন বর্মার পানে ফিরিলেন, বলিলেন, ভদ্র, আজ আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। অর্জুন গলার মধ্যে একটু শব্দ করিল, উত্তর দিল না। বিদ্যুন্মালা বলিলেন, আপনার পরিচয় আমি কিছুই জানি না, কিন্তু আমার প্রাণদাতার পরিচয় আমি জানতে চাই। আপনি সবিস্তারে আপনার জীবন কথা আমাকে বলুন, আমি শুনব। অর্জুন বিহ্বল হইয়া বলিল, দেবী, আমি অতি সামান্য ব্যক্তি, আমার পরিচয় কিছু নেই। বিদ্যুন্মালা বললেন, আছে বই কি, আপনি নিজের কার্যের দ্বারা খানিকটা আত্মপরিচয় দিয়েছেন, কিন্তু তা সম্পূর্ণ নয়। আপনার সম্পূর্ণ পরিচয় আমি জানতে চাই। অর্জুন দ্বিধাগ্রস্ত নত মুখে চুপ করিয়া রহিল। উত্তর না পাইয়া বিদ্যুন্মালা একটু হাসিলেন, বলিলেন, অবশ্য আপনি ক্লান্ত, এই দুর্যোগের পর ক্ষণকালের জন্য বিশ্রাম করেননি। আপনি যদি ক্লান্তিবশত কাহিনী বলতে না পারেন তাহলে থাক, আপনি বরং নিদ্রা যান। আমি তখন সুস্থ হয়েছি, আমি জেগে থেকে পাহারা দেব। অর্জুন বলিল, না না, আমার নিদ্রার প্রয়োজন নেই। আপনি যখন শুনতে চান আমার জীবন কথা বলছি। রাত্রি শেষ না হওয়া পর্যন্ত আর তো কিছুই করবার নেই। বিদ্যুন্মালা বলিলেন, তাহলে আরম্ভ করুন।
অর্জুন কিছুক্ষণ হেঁট মুখে নীরব রহিল, তারপর ধীরে ধীরে বলিতে আরম্ভ করিল, আমার পিতার নাম রাম বর্মা। আমরা যাদব বংশীয় ক্ষত্রিয়। আমার পূর্বপুরুষরা বহু শতাব্দী আগে উত্তর দেশ থেকে এসে কৃষ্ণা নদীর তীরে বসতি করেছিলেন। উত্তর দেশে তখন যবনের আবির্ভাব হয়েছে, মানুষের প্রাণে সুখ শান্তি নেই। দাক্ষিণাত্যে এসেও আমার পূর্বপুরুষেরা বেশি দিন সুখ শান্তি ভোগ করতে পারলেন না। পিছন পিছন যবনেরা এসে উপস্থিত হলো। উত্তরা পথের যে দুরবস্থা হয়েছিল, দক্ষিণা পথেরও সেই দুরবস্থা হলো। তারপর আজ থেকে 100 বর্ষ পূর্বে বিজয়নগরে হিন্দু রাজ্য স্থাপিত হলো। যবনেরা কৃষ্ণা নদীর দক্ষিণ দিক থেকে বিতাড়িত হলো। আমার পূর্বপুরুষেরা কৃষ্ণার উভয় তীরে বসতি স্থাপন করেছিলেন, তারা যবনের অধীনেই রইলেন। দাক্ষিণাত্যে যবনেরা দিল্লির শাসন ছিন্ন করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম বহমনি রাজ্য। গুলবর্গা তার রাজধানী। আমার পূর্বপুরুষেরা যোদ্ধা ছিলেন। গুলবর্গার উপকণ্ঠে জমি জমা বাসগৃহ করেছিলেন। যখন যবন এসে গুলবর্গায় রাজধানী স্থাপন করল, তখন তারা যুদ্ধ ব্যবসা ত্যাগ করলেন, কারণ যুদ্ধ করতে হলে যবনের পক্ষে স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। তারা অস্ত্র ত্যাগ করে শাস্ত্র চর্চায় নিযুক্ত হলেন। এইসব কথা আমি আমার পিতার মুখে শুনেছি। সেই থেকে আমাদের বংশে বিদ্যার চর্চা প্রচলিত হয়েছে, কেবল আমি তার ব্যতিক্রম। কিন্তু নিজের কথা পরে বলবো, আগে আমার পিতার কথা বলি। আমার পিতা জীবিত আছেন, আমি দেখে এসেছি, কিন্তু এতদিনে তিনি বোধহয় আর জীবিত নেই। তিনি যুদ্ধবৃত্তি ত্যাগ করেছিলেন বটে, কিন্তু অন্তরে তিনি যোদ্ধা ছিলেন। কোনো দিন যবনের কাছে মাথা নত করেননি। গৃহে বসে তিনি বিদ্যা চর্চা করতেন। জ্যোতিষ ও গণিত বিদ্যায় তার পারদর্শিতা ছিল। বিশেষত হিসাব নিকাশের কাজের জন্য তিনি গুলবর্গায় খ্যাতি অর্জন করেছিলেন। আমি ছেলেবেলা থেকে দেখছি গুলবর্গার বড় বড় ব্যবসায়ী তার কাছে আসে নিজের ব্যবসায়ের হিসাবপত্র বুঝে নেবার জন্য। এ থেকে পিতার যথেষ্ট আয় ছিল। আমার যখন 10 বছর বয়স, তখন আমার মা মারা যান। পিতা আর বিবাহ করেননি। আমি এবং আমার পিতা ছাড়া আমাদের গৃহে আর কেউ ছিল না। আমার কিন্তু বিদ্যা শিক্ষার দিকে মন ছিল না। বংশের সহজাত সংস্কার আমাদের রক্তে বেশি আছে। ছোটবেলা থেকে আমি খেলাধুলা, অস্ত্রবিদ্যা, সাঁতার, মল্লযুদ্ধ এইসব নিয়ে মত্ত থাকতাম। একদল বেদিয়ার কাছে একটি গুপ্ত বিদ্যা শিখেছিলাম, যার বলে এক দণ্ডে 3 ক্রোশ পথ অতিক্রম করতে পারি। পিতা আমার মনের প্রবণতা দেখে মাঝে মাঝে বলতেন, অর্জুন, তোমার ধাতু প্রকৃতিতে গোত্র প্রভাব বড় প্রবল। তোমার কোষ্ঠীও যোদ্ধার কোষ্ঠী। তুমি বিজয়নগরে গিয়ে হিন্দু রাজার অধীনে সৈনিক বৃত্তি অবলম্বন করো। আমি বললাম, পিতা আপনিও চলুন। তিনি বলতেন, 7 পুরুষের ভিটে ছেড়ে আমি যাই কি করে? গৃহে দীপ জ্বলবে না, যবনেরা সব লুটে পুটে নিয়ে যাবে। তুমি যাও, হিন্দু রাজ্যে নিঃশঙ্কে বাস করতে পারবে। কিন্তু আমি যেতে পারতাম না। পিতাকে ছেড়ে একা চলে যেতে মন আমার চাইতো না। এইভাবে জীবন কাটছিল। জীবনে নিবিড় সুখও ছিল না, গভীর দুঃখও ছিল না। তারপর আজ থেকে 10-12 দিন আগে রাত্রি দ্বীপ্রহরে পিতার এক বন্ধু এলেন। মহাধনী বণিক সুলতান আহমদ শাহের সভায় যাতায়াত আছে। তিনি চুপি চুপি এসে বলে গেলেন, আহমদ শাহ স্থির করেছে তোমাকে আর তোমার ছেলেকে গরু খাইয়ে মুসলমান করবে, তারপর তোমাকে নিজের দপ্তরে বসাবে। কাল সকালেই সুলতানের সিপাহীরা আসবে তোমাদের ধরে নিয়ে যেতে। পিতার মাথায় বজ্রাঘাত। সংবাদদাতা যেমন গোপনে এসেছিলেন তেমনি চলে গেলেন। আমরা 2 পিতা পুত্র সারা রাত পরস্পরের মুখের পানে চেয়ে বসে রইলাম। মুসলমানরা দুর্ধর্ষ যোদ্ধা, তাদের প্রাণে ভয় নেই, কিন্তু তারা দস্যুরূপে ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই দস্যুবৃত্তি এখনো ত্যাগ করতে পারেনি। যারা লুট করতে জানে, কিন্তু রাজ্য চালাতে জানে না, আয় ব্যয়ের হিসেব রাখতে জানে না। তাই তারা কর্মদক্ষ বুদ্ধিমান হিন্দু দেখলেই জোর করে তাদের মুসলমান বানিয়ে নিজেদের দলে টেনে নেয়। পিতাকেও তারা গরু খাইয়ে নিজেদের দলে টেনে নিতে চায়, সেই সঙ্গে আমাকেও। রাত্রি যখন শেষ হয়ে আসছে, তখন পিতা বললেন, অর্জুন, আমার 50 বছর বয়স হয়েছে। গোষ্ঠী গণনা করে দেখেছি আমার আয়ু শেষ হয়ে আসছে। ম্লেচ্ছরা যদি জোর করে আমার ধর্ম নাশ করে, আমি অনশনে প্রাণ ত্যাগ করব। কিন্তু তুমি পালিয়ে যাও, তোমার জীবনের এখনো সবই বাকি। নদী পার হয়ে তুমি হিন্দু রাজ্যে চলে যাও। আমি পিতার পা ধরে কাঁদতে লাগলাম। পিতা বললেন, কেঁদো না।
আমরা যাদব বংশীয় ক্ষত্রিয়, স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের পূর্বপুরুষ। তাকেও একদিন জরাসন্ধের অত্যাচারে মথুরা ছেড়ে দ্বারকায় চলে যেতে হয়েছিল। তুমি বিজয়নগরে যাও, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে রক্ষা করবেন। বাড়িতে তখন কাক কোকিল ডাকতে আরম্ভ করেছে। আমি গৃহ ছেড়ে যাত্রা করলাম। আমার সঙ্গে শুধু একজোড়া লাঠি। বেদিয়ারা আমাকে যে লাঠিতে চড়ে হাঁটতে শিখিয়েছিল সেই লাঠি। এ লাঠি একাধারে অস্ত্র এবং যানবাহন। বাড়ি থেকে বেরিয়েই শুনতে পেলাম অশ্বক্ষুরধ্বনি। 4 জন অশ্বারোহী আমাদের ধরে নিয়ে যেতে আসছে। আমি আর বিলম্ব করলাম না, লাঠিতে চড়ে নদীর দিকে ছুটলাম। সওয়ারেরা আমাকে দেখতে পেয়েছিল, তারা আমাকে তাড়া করল, ধরতে পারল না। আমাদের গৃহ থেকে নদী প্রায় অর্ধক্রোশ দূর। আমি গিয়ে লাঠি শুদ্ধ নদীতে ঝাঁপিয়ে পড়লাম। অশ্বারোহীরা আর আমাকে অনুসরণ করতে পারল না। সারাদিন নদীর স্রোতে ভাসতে ভাসতে কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমে এসে পৌঁছলাম। তারপর যা হলো আপনি সবই জানেন। অর্জুন নীরব হইল। বিদ্যুৎমালা নত মুখে শুনিতেছিলেন। চোখ তুলিয়া সম্মুখে চাহিলেন। চন্দ্রের প্রভা ম্লান হইয়া গিয়াছে। পূর্বাকাশে শুকতারা দপদপ করিতেছে। বন্ধুগণ, আমাদের এই সঙ্গে শেষ হলো প্রথম পর্ব এবং 10 অধ্যায়। মানে এই প্রথম পর্বটাও আমাদের 11 অধ্যায়ও শেষ হলো আর প্রথম পর্বও শেষ হলো। এরপর আমরা দ্বিতীয় পর্ব থেকে শুরু করব।